নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যানিক ডিসঅর্ডার। এটা এমন একটা সমস্যা যে সমস্যাটা যার হয় তিনি দূরে একা একা যেতে ভয় পান। সাথে কেউ গেলে তিনি যেতে পারেন, কিন্তু একা একা যেতে গেলে তার ভয় হয়, তার মনে হয় না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায়, অর্থাৎ আকস্মিকভাবে তার কোনো শারীরিক বিপর্যয় না নেমে আসে। তিনি যদি মাথা ঘুরে পড়ে যান, তিনি যদি অজ্ঞান হয়ে যান, তাহলে তাকে ওখানে কে দেখবে? তাই তার জন্য সাথে একজন মানুষ থাকার দরকার আছে, যিনি তার সাথে যাবেন। তার সাহায্য হয়তো লাগলো না, কিন্তু প্রতিবার একজন মানুষের সাহায্য পেলে তিনি যেতে পারেন, না হলে কিন্তু একা একা কোথাও যেতে পারেন না। আবার এই সমস্যা যার হয় তিনি কোনো বদ্ধ স্থানে যেতেও ভয় পান। যেমন সেটা লিফট হতে পারে, সেটা কোনো শপিং মল হতে পারে, সেটা ভিড়ে ভর্তি কোনো বাস হতে পারে। তাছাড়া এই সমস্যায় যারা থাকেন তারা ভিড়ের মধ্যে যেতে ভয় পান, অর্থাৎ কোনো হাটে বাজারে, কোনো মেলা ময়দানে, কোনো ভিড়ের জায়গা অর্থাৎ উৎসবের জায়গা, এরকম কোনো জায়গায় তারা যেতে ভয় পান। কারণ তাদের মনে হয় আমার কোনো শারীরিক অবনতি হতে পারে, এবং যে কোনো সময় যে কোনো শারীরিক অবনতি হয়ে গেলে সেখানে লোকে কি ভাববে এবং আমাকে কে দেখবে। এই বদ্ধ স্থান বা দূরে কোথাও যাওয়া বা এই ভিড়ের মধ্যে যাওয়া, এই ধরনের পরিস্থিতিকে অ্যাভয়েড করাটাই কিন্তু এই ধরনের ব্যক্তিদের একটা প্রবণতা হয়ে দাঁড়ায়। তার পেছনে মূল কারণ যেটা, সেটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। কথাটা শুনতে খুব ভয়াবহ মনে হলেও এই প্যানিক অ্যাটাক কিন্তু হার্ট অ্যাটাক নয়। আমরা হার্ট অ্যাটাক কথা শুনে আমরা যেমনভাবে ভয় পাই, প্যানিক অ্যাটাকটা শুনেও কিন্তু আমরা তেমনভাবেই ভয় পাই। যদিও যার প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে তিনি কিন্তু সেই মারা যাওয়ার অনুভূতিটাই অনুভব করেন। তিনি একটা দমবন্ধকর অবস্থা, একটা বাকরুদ্ধ অবস্থার মধ্য দিয়ে কিছু সময়ের জন্য যান, এবং সেই সময়টাকে বলা হয় প্যানিক অ্যাটাক। সেই সময় কিন্তু তার শরীরটা ফাইট অর ফ্লাইট করতে করতে ফ্রিজ হয়ে যায়, এবং তিনি একটা অসম্ভব দমবন্ধকর সিচুয়েশন অনুভব করেন এবং তার প্রতি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তার মনে হয় যে কোনো সময় যে কোনো মানুষ মারা যেতে পারে, আমারও যে কোনো সময় এই সিমটমের কারণে আমি মারা যেতে পারি। যদিও প্যানিক অ্যাটাকে আজ পর্যন্ত কেউ মারা যাননি এবং মারা যাবেনও না, কারণ প্যানিক অ্যাটাক অর্থাৎ বুকের মধ্যে যে একটা দমবন্ধকর অবস্থা, পেট মাথা থেকে আরম্ভ করে পুরো শরীরের মধ্যে যে একটা আলাদা অনুভূতি তৈরি হয় এবং মারাত্মক অনুভূতি তৈরি হয়, সেটা বিন্দুমাত্র কোনো ক্ষতিকর নয়। কিন্তু এই অনুভূতিটাই এক প্রকারের ভীষণ কষ্টকর। এই কষ্টকর অনুভূতিটাকে অ্যাভয়েড করার জন্য আমি শুরুতে যে তিনটে জায়গা বললাম, ভিড়ের মধ্যে যাওয়া, বদ্ধ স্থানে যাওয়া এবং দূরে একা যাওয়া, এই ধরনের মানুষরা এই কারণেই এই সমস্ত জায়গায় যাওয়া অ্যাভয়েড করতে শুরু করেন, এবং এই করতে করতে দেখা যায় তিনি বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন। প্যানিক ডিসঅর্ডারের সমস্যার মধ্যে যারা থাকেন তাদের যে বারে বারে প্যানিক অ্যাটাক হতেই হবে তা কিন্তু নয়। প্যানিক অ্যাটাক না হলেও তাদের ওই বাইরে যাওয়া বা এই ধরনের একটা ভীতি যে তৈরি হয়, এটাকেই বলা হয় প্যানিক ডিসঅর্ডার। এটা আসলে কি? এটা কি কোনো শারীরিক রোগ? এটা কি কোনো ব্রেনের রোগ? নাকি মনের কোনো সমস্যা? অবশ্যই এটা একটা মনের সমস্যা। দীর্ঘদিন দুশ্চিন্তায় থাকতে থাকতে আমাদের মনের মধ্যে যখন মারাত্মক আকারে উৎকণ্ঠা তৈরি হয়, সেই সময় আমরা এই প্যানিক অ্যাটাকের শিকার হই। এর পেছনে শরীরে কোনো দুর্বলতা, হার্টের কোনো অসুখ বা শরীরের কোনো অসুখ কিন্তু কাজ করে না। এর পেছনে মূল যেটা কাজ করে সেটা হচ্ছে ডেঞ্জার সিগন্যাল, যেটা আমরা মনে মনে কল্পনা করছি, সেটাই সিগন্যাল আকারে আমাদের শরীরের মধ্যে যখন প্রবাহিত হচ্ছে নার্ভের মাধ্যমে, তখন শরীরের মধ্যে একটা ফ্রিজিং কন্ডিশন তৈরি হয়। ওই যে ফ্রিজিং কন্ডিশনটা তৈরি হয় সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না, এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়। ওই সময়টুকুই তার জীবনে একটা মারাত্মক ছাপ ফেলে দেয়। তিনি বারে বারে ওই বিষয়টাকে ভয় পেতে শুরু করেন, আবার কখন প্যানিক অ্যাটাক হবে, আবার কখন এই ধরনের সমস্যা হয়ে যাবে, সেই বিষয়ে তিনি ভীষণ মাত্রায় সন্দিহান থাকেন এবং তার ভীষণ মাত্রায় অ্যাংজাইটি চলতে থাকে। তাহলে একটা কথা বোঝা যাচ্ছে যে প্যানিক ডিসঅর্ডার কিন্তু মূলত কোনো শারীরিক রোগ নয়। এর কারণে কোনো মানুষ আজ পর্যন্ত মারা যাননি এবং মারা যাবেনও না। কিন্তু এই কষ্টকর অনুভূতিটা থেকে বেরিয়ে আসাও ভীষণ প্রয়োজন। কারণ এই করতে করতে মানুষ যদি বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে যান, তাহলে সেই ব্যক্তির জীবনে যেমন একটা অন্ধকারাচ্ছন্ন দিন নেমে আসবে, ঠিক তেমনি সেই পরিবারের জন্য কিন্তু এটা একটা খুবই খারাপ অবস্থা হতে পারে। তাই এই প্যানিক ডিসঅর্ডারকে মোকাবিলা করতে গেলে আমরা শারীরিক কোনো রোগের সমাধান করব না, আমরা মানসিক সমস্যার সমাধান করব। বেশিরভাগ মানুষ হার্টের ব্যাপারে সন্দিহান হয়ে তারা বিভিন্ন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন এবং তাদের সাথে কনসাল্ট করতে থাকেন।
বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তারবাবুরা যখন শিওর হন যে হার্টে কোনো সমস্যা নেই এবং তারা যখন পেশেন্টকে জানান, পেশেন্ট সেটা শুনে আশ্বস্ত হলেও তিনি সম্পূর্ণ মানতে পারেন না। তার মনে হয় কোথাও না কোথাও একটা ঘাটতি থেকে গেছে, হয়তো রোগটা ধরা পড়ছে না, হয়তো ডাক্তারবাবু বুঝতে পারছেন না, অথবা টেস্টে ধরা পড়ছে না, কোথাও না কোথাও একটা ঘাটতি থেকে গেছে, কোথাও না কোথাও একটা অমিল হচ্ছে বলে তার মনে বিশ্বাস তৈরি হয় এবং তিনি কোনো মতেই মানতে পারেন না যে তার এটা হার্ট অ্যাটাকের লক্ষণ নয় অথবা তিনি মারা যাবেন না। এই বিষয়টা তার পক্ষে মানা ভীষণ কষ্টকর হয়ে যায় বা অসম্ভব মনে হয়। যদিও এই প্যানিক ডিসঅর্ডার থেকে বেরিয়ে আসা যায়। আগে জানা যাক এই প্যানিক ডিসঅর্ডারটা কেন হয়। অ্যাংজাইটি যদিও একটা মূল কারণ, কিন্তু প্যানিক ডিসঅর্ডার যে কারণে মূলত চলতে থাকে তার পেছনে যে থিওরিটা বা যে পদ্ধতিটা কাজ করে সেটাকে বলা হয় কন্ডিশনিং। আমাদের দুশ্চিন্তা হলে শরীরের মধ্যে সংবেদনশীলতা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই শরীরের সংবেদনশীলতাটাকে নিয়ে যদি আমরা অতিমাত্রায় ভীত সন্ত্রস্ত অনুভব করি তখন কিন্তু আমাদের শরীর আরও বেশি টাইট হয়ে যাবে এবং শরীর যত টাইট হবে ধীরে ধীরে সেটা প্যানিক অ্যাটাকের দিকে যেতে চাইবে। যদিও এই প্যানিক অ্যাটাক আমি আগেও বললাম বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা কিছুক্ষণ পরে কমে যায় এবং তিনি আবার সেই সম্পূর্ণ নর্মাল জীবন ফিরে পান বা নর্মাল অবস্থা ফিরে পান। কিন্তু এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হতে গেলে সেই মানুষের মধ্যে, সেই ব্যক্তির মধ্যে, মানসিকতার মধ্যে পরিবর্তন আনার দরকার থাকে। প্যানিক ডিসঅর্ডারের মেডিসিনও পাওয়া যায়, সাইকিয়াট্রিস্টের পরামর্শে হার্টবিট কমানো বা অ্যাংজাইটি লেভেল কমানোর জন্য মেডিসিন নেওয়া যেতে পারে। কিন্তু এটা প্রাথমিক সমাধান নয় প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে। প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে মূল যে সমাধান সেটা হচ্ছে সিবিটি এবং ইআরপি। সেই মানুষটাকে ধীরে ধীরে নিজের চিন্তাভাবনাটাকে বদল করে তার ওই যে প্যানিক অ্যাটাক সম্পর্কে যে একটা ভয় জন্মে গেছে সেই ভয়টা কন্ডিশনিংটাকে দূর করে আমরা কিন্তু একটা নর্মাল জীবনযাপন ফিরে পেতে পারি। বহু মানুষকে আমি জানি যারা এই প্যানিক ডিসঅর্ডারের শিকার ছিলেন এবং সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে তারা আজকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে যারা এই সমস্যায় দীর্ঘদিন থাকেন তাদের বিশ্বাস হতে চায় না তারা এই সমস্যা থেকে কোনোদিন বেরোতে পারবেন। তবে এটা সত্যি নয়, যারা নিয়মিত ট্রিটমেন্ট নেন এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে ট্রিটমেন্ট নেন তারা কিন্তু সুস্থ হতে পারেন। যদিও প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের সাথে যদি অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে, মুডের সমস্যা হতে পারে, পার্সোনালিটি কোনো ডিসঅর্ডার থাকতে পারে, সেগুলোর জন্য আলাদা করে ট্রিটমেন্ট নেওয়ার দরকার হতে পারে। তবে শুধুমাত্র প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারে যদি সমস্যা থেকে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই থাকে, সেক্ষেত্রে কিন্তু সুস্থ হওয়াটা বিরাট কঠিন কোনো কাজ নয়। যে ভুল কন্ডিশনিংটা হয়ে গেছে যে আমার বাইরে গেলেই এই ধরনের সিচুয়েশন তৈরি হবে এবং সিচুয়েশন তৈরি হলে আমি সেটাকে সামলাতে পারবো না, এই যে একটা মনের মধ্যে বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে, এই ধারণাটাকে ভেঙে নতুন একটা ধারণা তৈরি করতে হয়। সেইটা করতে একটু সময় লাগে এবং সেই পেশেন্টের উপরেও কিন্তু নির্ভর করে কতটা সময় লাগবে বা কোন ধরনের থেরাপি অ্যাপ্লাই করা হবে। সেটা যদিও এক্সপার্ট ঠিক করে থাকেন তবে সেই ক্লায়েন্টেরও কিন্তু একটা সদর্থক ভূমিকা থাকার প্রয়োজন আছে। তিনি যদি নিজে চান যে আমি এই সমস্যা থেকে বার হবই, মুক্ত হবই, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই এই প্যানিক ডিসঅর্ডারে তাকে রাখার। যে বয়সেই হোক না কেন আমরা কিন্তু প্যানিক ডিসঅর্ডার থেকে মুক্ত হতে পারি, তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে। প্যানিক ডিসঅর্ডারের কারণে যদি খুব বেশি শারীরিক সিমটম তৈরি হয় সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের পরামর্শে মেডিসিন এবং সাইকোলজিস্টের পরামর্শে কাউন্সিলিং নিলে, একত্রে বা কম্বিনেশন থেরাপি নিলে আমরা সম্পূর্ণ সুস্থ হতে পারবো। প্যানিক ডিসঅর্ডার সারা জীবন চলার কোনো সমস্যা নয়, এটা একটা সাময়িক সমস্যা, যে কারণেই তৈরি হোক না কেন এর সঠিক সমাধান রয়েছে। তবে সঠিক জায়গায় সঠিক পদ্ধতি অনুসরণ করে ট্রিটমেন্ট নিলে এর থেকে মুক্ত হওয়া সম্ভব। প্যানিক ডিসঅর্ডার নিয়ে সচেতনতামূলক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।